ना तू प्रलय। এই গাইজ, আমি রাজ, ওয়েলকাম টু সিনেবক্স। এখন আমি রিভিউ করবো বলিউড ইতিহাসের সম্ভবত সব থেকে বড় ডিজাস্টার বাড়ে মিয়া ছোটে মিয়া। তো এটা হচ্ছে একটা অ্যাকশন এন্টারটেইনার যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মিলিটারির একটা ডেডলি টেকনোলজি একজন মাস্কড অ্যান্টাগনিস্ট হাইজ্যাক করে নিয়ে যায় এবং সেই টেকনোলজি সে ইন্ডিয়ার বিরুদ্ধে ইউজ করার চেষ্টা করে। এবার তার হাত থেকে যদি এই টেকনোলজি উদ্ধার করা না যায় তাহলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং ইন্ডিয়ার নাম এবং নিশানা ওয়ার্ল্ড ম্যাপ থেকে মুছে যেতে পারে। তো ইন্ডিয়াকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করার জন্য এখানে এন্ট্রি হয় অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের। বাকিটুকু জানতে হলে আপনাদেরকে দেখে নিতে হবে বাড়ে মিয়া ছোটে মিয়া। এই সিনেমাটা ইট ওয়াজ এ ফ্লপ প্রজেক্ট ফ্রম দ্য বিগিনিং। এর কারণ হচ্ছে এই সিনেমাটা তৈরি করতে যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে এই পরিমাণ টাকা বক্স অফিস থেকে রিকভার করার মতো স্টারডম এই মুহূর্তে অক্ষয় কুমার কিংবা টাইগার শ্রফ কারোরই নেই। এই জন্যই যখন সিনেমাটার অ্যানাউন্স করা হয় প্রথম পর্যায়ে, এর কিছুদিন পরে শোনা যায় যে সিনেমাটার আসবে না। হয়তোবা প্রডিউসার একটা পর্যায়ে রিয়েলাইজ করেছিল যে এই মুহূর্তে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে নিয়ে এত বড় একটা সিনেমা মাউন্ট করা একেবারেই ফিজিবল না। বাট এরপরে সামহাউ আই ডোন্ট নো যে কে কিভাবে প্রডিউসারদের ব্রেন ওয়াশ করেছে যে হ্যাঁ এই সিনেমাটা তাদেরকে নিয়ে প্ল্যান করো, এই সিনেমা থেকে বক্স অফিসে 1000 কোটি 1100 কোটি কামানো সম্ভব। তো তারা সেটাই করেছে অ্যান্ড দ্য রেজাল্ট ইজ এ হিউজ ডিজাস্টার, একটা ঐতিহাসিক ডিজাস্টার। তবুও কিছুটা ভরসা ছিল এই সিনেমার ডিরেক্টর আলী আব্বাস জাফরের উপরে। সে আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর। তার নির্মিত সুলতান বলিউডের আমার সব থেকে পছন্দের সিনেমাগুলোর মধ্যে একটা। তো সেখান থেকে আর যাই হোক আমি অ্যাটলিস্ট আলী আব্বাস জাফরের উপর একটা ভরসা রেখেছিলাম যে সে আর যাই হোক একেবারে একটা জগা খিচুড়ি সিনেমা তৈরি করে দেবেন না, অ্যাটলিস্ট একটা মোটামুটি ভালো সিনেমা নির্মাণ সে করবে। সেখান থেকেও কিন্তু সে অনেকটাই ব্যর্থ হয়েছে। এই সিনেমাটাকে ইয়েস একেবারে খুব একটা খারাপ সিনেমা তো বলা যাবে না, বাট খুব একটা ভালো সিনেমা এটা হয়নি। জাস্ট অ্যাভারেজ ওয়ান টাইম ওয়াচ, একটা ফান অ্যাকশন এন্টারটেইনার, দ্যাটস ইট। সিনেমাতে কোনো স্টোরি তো একেবারেই নেই, মেইনলি ফোকাস করা হয়েছে শুধুমাত্র অ্যাকশনের উপরে। প্রচুর 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 পরিমাণে অ্যাকশন এই সিনেমাতে রয়েছে এবং ক্ষেত্র বিশেষে সেই অ্যাকশনটা অনেক বেশি এক্সেসিভ মনে হয়। ইয়েস, এই জিনিসটা আমি বলতে বাধ্য হচ্ছি। অ্যাকশনও যে কখনো বেশি বেশি হয়ে যায় সেটা এই সিনেমাটা দেখলেই বোঝা সম্ভব। বিকজ একটা অ্যাকশন তখনই ইম্প্যাক্টফুল হবে যখন সেই অ্যাকশনের জন্য প্রপার একটা বিল্ড আপ থাকবে বা সেই অ্যাকশনটা নেসেসারি মনে হবে। সিনেমার গল্পের ড্রামাটাইজেশনটা এমনভাবে করতে হবে যাতে করে এই সমস্ত অ্যাকশনগুলো সিনেমাটা ডিমান্ড করে, তখনই কিন্তু সেই অ্যাকশনটা সফল হয়, অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়। বাট এখানে এত এত বেশি অ্যাকশন হচ্ছে একেবারে সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা সময় গিয়ে এই সমস্ত অ্যাকশন আপনার উপরে একেবারেই কোনো ইম্প্যাক্ট ফেলে না। আপনি জাস্ট দেখছেন যে একের পর এক অ্যাকশন সিকোয়েন্স আসছে, অনেক লম্বা লম্বা বড় বড় অ্যাকশন সিকোয়েন্স আসছে, বাট সেগুলো আপনাকে আর এক্সাইটেড করে তুলতে পারছে না কিংবা একটা এজ অফ দ্য সিট মোমেন্ট একেবারে দিতে পারছে না। জাস্ট আপনি দেখছেন, আসছে, চলে যাচ্ছে, দ্যাটস ইট। অ্যাকশন সিকোয়েন্সগুলোতে অনেক অনেক খরচা করা হয়েছে, অনেক ভালো ভালো লোকেশনে গিয়ে শুট করা হয়েছে, বিদেশে বিভিন্ন জায়গায় অনেক ল্যাভিশ হইতে শুট করা হয়েছে। এই ব্যাপারটা সম্পূর্ণরূপে ভিজিবল। অনেক টাকা খরচ করা হয়েছে, একেবারেই দেখতে চিপ মনে হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে এই ধরনের অ্যাকশন আমরা এতবার দেখে নিয়েছি, এখন খুব বেশি অ্যাকশনের প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই সমস্ত অ্যাকশনের মধ্যে একটা ইউনিকনেস, একটা নিজস্ব স্টাইলাইজেশন। সেই জিনিসটা কিন্তু এখানে একেবারেই নেই। প্রচুর প্রচুর অ্যাকশন হচ্ছে কিন্তু এর মধ্যে কোনো নিজস্ব কোনো স্টাইলাইজেশন নেই, এমন কোনো মাস মোমেন্ট নেই যে জিনিসটা দেখে দর্শক ছিটকে যাবে, একটা গুজবাব মোমেন্ট ক্রিয়েট হবে। সেটা কিন্তু এই সিনেমার মধ্যে কোনো পয়েন্টই ক্রিয়েট হয় না, যেটা এত বড় বাজেটের এত বিগ স্কেলের একটা সিনেমার ক্ষেত্রে অনেক অনেক বেশি প্রয়োজনীয়। ভিএফএক্স এর কাজ যে খুব একটা ওয়েল পলিশড খুব চমৎকার হয়েছে ব্যাপারটা একেবারে এমন না, তবে হ্যাঁ একেবারে ট্রল করার মতোও না। দেখার সময় অ্যাটলিস্ট চোখে লাগে না বা চিপ মনে হয় না। এই ফিল্মে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের থেকে একেবারেই আমি সত্যি বলতে কোনো কিছুই আশা করিনি, বাট এখানে যে ভিলেনের ক্যারেক্টারটা রয়েছে এটা থেকে সত্যি বলতে আমার অনেকটাই আশা ছিল। এবং এই চরিত্রে অভিনয় করেছে মালায়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। সবকিছু মিলিয়ে এই চরিত্রটার প্রতি আমার অনেকটা এক্সপেকটেশন ছিল। আমার কাছে মনে হয়েছিল যে এই চরিত্রের মধ্যে এমন কিছু রয়েছে যেটা অবশ্যই একটা মনে রাখার মতো ক্যারেক্টার হয়ে থাকবে। একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এই ক্যারেক্টারের মধ্যে খুব একটা বেশি সেরকম কোনো ডেপথ নেই। অবশ্যই এই ক্যারেক্টারের যে ব্যাক স্টোরি দেখানো হয় সেটার মধ্যে কিছু কিছু জায়গায় ছোট ছোট কিছু স্পার্ক রয়েছে, বাট সেই ব্যাপারটাও এই ক্যারেক্টারটাতে যথেষ্ট ডেপথ প্রোভাইড করতে পারছে না। আর এই ক্যারেক্টারের যে লুক দেওয়া হয়েছে, যে সমস্ত কস্টিউমে তাকে প্রেজেন্ট করা হয়েছে, এই সমস্ত ক্যারেক্টার প্রেজেন্ট করার জন্য ডায়লগগুলো আবার সেইভাবে লিখতে হয়, অনেকটা গম্ভীরভাবে এই সমস্ত ক্যারেক্টারকে প্রেজেন্ট করা উচিত অ্যাটলিস্ট শুরুর দিকে। এবং শেষের দিকে যখন এই ক্যারেক্টারের সমস্ত সব স্টোরি রিভিল করা হয় তখন একেবারেই তাকে মনে রাখার মতো কোনো ক্যারেক্টার আমার কাছে আর মনে হয়নি। তবে হ্যাঁ, এই ফিল্মের ক্ষেত্রে একটা ব্যাপার আমার জন্য খুবই ওয়ার্ক করেছে। এই ফিল্মের সব থেকে স্ট্রং পয়েন্ট, একমাত্র স্ট্রং পয়েন্ট যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই ফিল্মের টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারের মধ্যে কেমিস্ট্রি।
এই দুইটা ক্যারেক্টারের মধ্যে যে হিউমার, এদের ডায়লগগুলো যেভাবে লেখা হয়েছে সেটার মধ্যে অনেক কমেডি সিনস রয়েছে, অসংখ্য হিউমারাস ডায়লগস এখানে রয়েছে, যে সমস্ত ডায়লগস অবশ্যই ওয়ার্ক করে। স্পেশালি ইয়াং অডিয়েন্সের ক্ষেত্রে এই সমস্ত ডায়লগ অনেক বেশি কানেক্ট করার কথা। এই ক্যারেক্টার দুটোর মধ্যে যে একটা খুনসুটি সবসময় চলতে থাকে, একজন আরেকজনকে খোঁচাখুচি করতে থাকে, এই ব্যাপারটা সত্যি বলতে আমাকে অনেকটা এন্টারটেইন করেছে। এই ব্যাপারটাই আমার কাছে ভালো লেগেছে, যেই জিনিসটা কিছুটা হলো সিনেমাটাকে ফেভার করে। অ্যাটলিস্ট সিনেমাটা বোরিং লাগে না শুধুমাত্র এই দুটো ক্যারেক্টারের এই দারুণ কেমিস্ট্রির জন্য। এর পাশাপাশি রণিত রয়ের যে ক্যারেক্টারটা এখানে রয়েছে সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। রণিত রয়কে সবসময় আমার কাছে বেশ আন্ডাররেটেড মনে হয়, আমি তাকে খুবই পছন্দ করি। আমার কাছে বরাবরই মনে হয় যে সেই যেই টাইপের ক্যারেক্টার ডিজার্ভ করে, যেই রকমের স্ক্রিন প্রেজেন্স তার রয়েছে, সেরকমের ক্যারেক্টার সে একেবারেই পায় না। যে সমস্ত সিনেমায় তাকে দেখা যায় প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় তার ক্যারেক্টারটাকে প্রপারলি ইউটিলাইজ করা হয় না, খুবই শর্ট হয় তার রোল। তো এখানে কিন্তু তার রোলটা বেশ লম্বা এবং ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার। এর পাশাপাশি যে দুটো ফিমেল ক্যারেক্টার রয়েছে তাদেরকেও যথেষ্ট স্পেস দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট আমার কাছে তাদেরকে একেবারেই মনে রাখার মতো কোনো কিছু মনে হয়নি বা নোটিস করার মতো কোনো কিছু মনে হয়নি, টু বি অনেস্ট। বরঞ্চ কিছু জায়গায় বেশ অ্যানোয়িং লেগেছে। তবে এই সিনেমার ব্যর্থতার মেইন দায় হচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের। এত বড় একটা সিনেমার ক্ষেত্রে লিড দুই স্টারের যদি একেবারেই বক্স অফিস পুল না থাকে, তাহলে সেই সিনেমা বক্স অফিসে ভালো করার একেবারেই কোনো চান্সেস থাকে না। বিকজ এই ধরনের মাসালা সিনেমা, এই ধরনের বড় মাস এন্টারটেইনার মানুষ দেখতেই যায় শুধুমাত্র স্টারদের কারণে। যদি এই সিনেমায় টাইগার শ্রফ কিংবা অক্ষয় কুমার না থাকতো, যদি অন্য কোনো স্টার থাকতো, তাহলে এই সেম সিনেমাটাই বক্স অফিসে অনেক ভালো পারফর্ম করতে পারতো। অ্যাটলিস্ট যেটা করেছে এরকমের ডিজাস্টার একটা রেজাল্ট একেবারেই হতো না। তো আশা করছি এখান থেকে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের একটা শিক্ষা হবে। টাইগার তো অলরেডি তার ফিস 70% উপরে কমিয়ে নিয়েছে, এবার দেখা যাক যে অক্ষয় কুমার কি করে। রিভিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।